আমাদের পড়া চলছে বাংলা ভাষার শব্দ, তাই তো? সেটাকে আমরা বলি বাংলা শব্দ ভান্ডার। বাংলা শব্দ ভান্ডার, তাই তো? বাংলা শব্দ ভান্ডারে কত রকমের শব্দ আছে আমরা এখনো পর্যন্ত কতটা জেনেছি? এক হচ্ছে সেই সব শব্দগুলো যেগুলো সংস্কৃত ভাষায় যেভাবে আছে আমাদের ভাষায় হুবহু সেইভাবেই আছে, এদেরকে আমরা বলি তৎসম শব্দ, যেমন সূর্য, চন্দ্র ইত্যাদি। তারপরে আরেক রকমের শব্দ আছে যারা সংস্কৃত ভাষাতে যেমন আছে বাংলা ভাষায় সেই রকমই আছে, কিন্তু সেগুলো উচ্চারণ করার সময় আমরা একটু ভেঙে উচ্চারণ করি, তাই তো? যেমন জ্যোৎস্না জ্যোৎস্না, বৎসর বৎসর, শ্রী শ্রী, আকাশ নাই তো। এরপর আমরা আরেক রকমের শব্দ পেয়েছিলাম যারা সংস্কৃত ভাষা থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষায় এসেছে, আরেকবার পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে। মানে বাংলা ভাষায় আসার আগে এর একটা পরিবর্তন হয়ে গেছে, তারপর আবার বাংলায় ঢোকার সময় আরেকটা পরিবর্তন। তো সেই শব্দগুলোকে আমরা বলি তদ্ভব শব্দ। যেমন হাত, কোথা থেকে এসেছে? হস্ত শব্দটা থেকে এসেছে। হস্ত প্রাকৃতে এসে হলো হস্ত, তারপরে বাংলায় হলো হাত। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে আগন্তুক শব্দ। আগন্তুক শব্দের সম্বন্ধে আমরা আগের দিন কিছু আলোচনা করেছিলাম কিনা? আগন্তুক মানে যে এসেছে বাইরে থেকে, যে সব শব্দগুলো এসেছে আমাদের বাংলা ভাষায়, সেই সব শব্দগুলোকে আমরা বলি আগন্তুক শব্দ। এই আগন্তুক শব্দ আমাদের বাংলা ভাষায় আসার কারণ কি বলেছিলাম? কারণ বলা হয়েছিল প্রায় 200 বছরের পর, 1526, ছেড়ে দাও, তার আগে চলে যাও, সুলতানি আমল শুরু হচ্ছে, ঠিক আছে? সুলতানি আমল থেকে মুঘল আমল পর্যন্ত আমাদের দেশে রাজত্ব করেছিল কারা? কেউ তুর্কি থেকে এসেছিল, কেউ পারস্য থেকে এসেছিল, কেউ মধ্য এশিয়ার সমর্থন থেকে এসেছিল, গল্প তো করেছি। তো রাজার যেটা ভাষা, সরকারের যেটা ভাষা, সেই ভাষা যদি আমি জানি, সেই ভাষা যদি আমি শিখি, তাহলে আমার রাজ্য দরবারে চাকরি বাকরি পাওয়া সুবিধা হবে। আর মানুষের হয়ে প্রশাসনের সঙ্গে, সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারবো, মানুষের কাছে কদর বাড়বে। ফলে এই প্রত্যেকটা আমলে কিছু কিছু মানুষ চেষ্টা করেছে সেই সব ভাষাগুলো শেখার। এরপর তারা যখন বাংলায় নিজেদের মধ্যে কথা বলছে, তো কথা বলতে বলতে মাঝে মাঝে একটা একটা করে ওই সব শব্দ ঢুকে যাচ্ছে। আমরা এখন কি বলি? আমরা এখন অনেক সময় কথা বলতে গিয়ে মাঝে মাঝে ইংরেজি শব্দ বা হিন্দি শব্দ একান্তে বেরিয়ে আসে কিনা? আসে তো। তো সেইভাবে একান্ত শব্দ এইভাবে বিভিন্ন আমলে, তুর্কি আমলে তুর্কি ভাষা থেকে, তারপরে পারস্য থেকে, আমাদের মোগল সম্রাটদের তো যদিও সমর্থন থেকে এসেছিল, ওদের ভাষাটা ছিল ফার্সি ভাষা, তাই সেখান থেকে ফার্সি ভাষার কিছু শব্দ আমাদের বাংলা ভাষায় যোগ হয়েছে। তারপরে ইংরেজ আমল প্রায় 200 বছর, তাই তো? 200 বছরে ইংরেজ আমলে ইংরেজদের সঙ্গে আমাদের যোগাযোগের কারণে প্রচুর ইংরেজি শব্দ আমাদের বাংলা ভাষায় ঢুকেছে। এখন আমরা হিন্দি সিনেমা দেখি,
হিন্দি সিরিয়াল দেখি, কি দেখি কিনা, অনেকেই দেখি, অধিকাংশ মানুষই দেখে, হিন্দি খবর দেখে। তো সেই কারণে ওইখান থেকে কিছু হিন্দি শব্দ আমরা যখন আমাদের দৈনন্দিন কথাবার্তায় ব্যবহার করি, আমাদের ভাষা ব্যবহার করি, তখন কিছু হিন্দি শব্দ ঢুকে যায়। তো এইভাবে আগন্তুক শব্দগুলো বাইরের অন্য কোনো ভাষা থেকে এসেছে। তো আগন্তুক শব্দগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে, বলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে বিদেশি কোনো ভাষা থেকে এসেছে অথবা অন্যান্য কোনো ভারতীয় ভাষা থেকে এসেছে। আচ্ছা, বিদেশি শব্দের মধ্যে কোন শব্দগুলো আমরা বেশি পাচ্ছি? ফার্সি শব্দ। ঠিক আছে, তোমাদের মনে পড়ছে না, আগের দিন আলোচনা করেছিলাম ফার্সির মাধ্যমে কিছু আরবি শব্দ ঢুকে গেছে। মানে ওই আরবি শব্দগুলো আগে ফার্সি ভাষায় ঢুকেছে, তারপর সেখান থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে। আর আরবি ভাষাটা মুসলমানদের ধর্মীয় ভাষা। ঠিক আছে, কি বললাম? আরবি ভাষাটা মুসলমানদের ধর্মীয় ভাষা। মুসলমানেরা যখন নামাজ পড়ে ওরা আরবি ভাষায় নামাজ পড়ে, তাই তো? আর আমাদের বাংলার, মানে যদি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ একসাথে ধরি, স্বাধীনতার আগে তখন এই অখণ্ড বাংলায় 45% মানুষ ছিল হিন্দু আর 55% মানুষ ছিল মুসলিম। ঠিক আছে, তাহলে তারা প্রায় প্রতিদিনই নামাজ পড়ে এবং প্রতিদিন যদি কেউ নাও পড়ে শুক্রবারে জুম্মার নামাজ তারা পড়ে এবং তাদের মসজিদে ইমাম সাহেবরা বক্তব্য রাখেন, তার মধ্যেও প্রচুর আরবি শব্দ থাকে। তাহলে এই মুসলমান সমাজে আরবি শব্দের প্রাদুর্ভাব খুব বেশি। আর তাদের সঙ্গে তারাই তো আমাদের প্রতিবেশী। বাংলায় যখন অখণ্ড বাংলা ছিল ভারত ভাগের আগে, তখন যদি 55% মুসলমান থাকে, 45% হিন্দু থাকে বাঙালিদের মধ্যে, তাহলে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ অনেক বেশি ঘনিষ্ঠ। একজনের সঙ্গে আরেকজনের এইরকম কমিউনিকেশন হতে হতে, যোগাযোগ হতে হতে আরবি শব্দ আমাদের বাংলা ভাষায় ঢুকে গেছে। আর কি শব্দ ঢুকেছে, কোন দেশ থেকে এসেছে? তুর্কি। আরবি, ফার্সি, তুর্কি। আর এসেছে ইংরেজি ভাষা থেকে প্রচুর শব্দ এসেছে। ইংরেজি ভাষা থেকে আসার দুটো কারণ। 200 বছরের ইংরেজ শাসন, তাদের সঙ্গে আমাদের ভাবের আদান প্রদান, ভাষার আদান প্রদান, তার ফলে অনেক ভারতীয় শব্দ ইংরেজি ভাষায় ঢুকে গেছে আর অনেক ইংরেজি শব্দ আমাদের বিভিন্ন ভারতীয় ভাষায় ঢুকে গেছে এবং বাংলা ভাষায় ঢুকেছে সবচাইতে বেশি। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আধুনিক বিজ্ঞানের যত অগ্রগতি হচ্ছে, বিজ্ঞানের গবেষণাপত্র, বৈজ্ঞানিক রচনা, এগুলো আমাদের দেশে আমরা পাই ইংরেজি ভাষা। ঠিক আছে, আর ইংরেজি বলতে পারি একটা আন্তর্জাতিক ভাষা। ধর আমাদের ভাষা বাংলা আর জার্মানির লোকেদের ভাষা জার্মান। আমার সঙ্গে দেখা হলো পুরীতে, বেড়াতে গেছি আমি, ওরাও বেড়াতে এসেছে। কোন ভাষায় তার সঙ্গে কথা বলবো কোনো প্রয়োজন হলে? ইংরেজি। কারণ আমিও জার্মান জানি না,
তিনিও বাংলা জানেন না। ফলে ইংরেজি এখন হয়ে গেছে একটা আন্তর্জাতিক ভাষা, যার জন্য বিজ্ঞানের নতুন নতুন যত আবিষ্কার হচ্ছে সেগুলোর নাম হচ্ছে ইংরেজিতে দেওয়া হচ্ছে। যেমন আগের দিন তোমাদেরকে বলেছিলাম ইন্টারনেট। ইন্টারনেটের বাংলা কি আছে? ইন্টারনেটের বাংলা আছে, কিন্তু আমরা কি সেটা ব্যবহার করি? আমরা কি বলি? আমার ফোনের নেট কানেকশনটা গেছে, তাহলে ইন্টারনেটটাকে আমরা আবার করে দিয়েছি নেট, নেট বানানো জাল। আচ্ছা, এই যে কম্পিউটার কোন ভাষার শব্দ? ইংরেজি ভাষার শব্দ। আমরা যখন বলি আমরা কি ওটাকে ইংরেজি শব্দ হিসেবে বলি? আমরা আমাদের এমনি সাধারণ কথাবার্তায় বলি। কম্পিউটারটা এখন বাংলা ভাষায় ঢুকে গেছে। এবার কম্পিউটারে কিবোর্ড, কম্পিউটারে যত পার্টস আছে, ঠিক আছে, পার্ট মানে অংশ, দেখো পার্ট বলছি, এটাও ইংরেজি শব্দ। কিবোর্ড, কি মানে চাবি, বোর্ড মানে ফলক। আমরা কি বলি? কম্পিউটারে চাবি ফলকটা ব্যবহার করছি, কিবোর্ড বলি। মাউস মানে ইঁদুর, আমরা কম্পিউটার কি বলি? কম্পিউটার ইঁদুর বলি কি? কম্পিউটার মাউসে বলি। আচ্ছা, হাসপাতাল, অ্যাকচুয়ালি শব্দটাকে হসপিটাল, আমরা হাসপাতাল বলি, অনেকে হসপিটালও বলি, কিন্তু আমরা কি বলি? চিকিৎসালয় বা আরোগ্য সদন, এরকম তো বলি না। আসলে এই কনসেপ্টগুলো আমাদের দেশে কোনোদিন ছিল না। আমাদের দেশে অনেক কিছু কনসেপ্ট ছিল না, যার জন্যে সেই নতুন কনসেপ্টগুলো, নতুন ধারণাগুলো যখন আমাদের দেশে আসে, ইংরেজির হাত ধরে আসে। আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে, মনে করে দেখো, আমাদের দেশে বিদ্যালয় ছিল না, স্কুল ছিল না, আমাদের দেশে ছিল পাঠশালা, আমাদের দেশে ছিল টোল, আমাদের দেশে ছিল চতুষ্পাঠী, তাই তো? ইংরেজরা নিয়ে এলো স্কুল, ইংরেজি শিক্ষা পদ্ধতি। আমরা সেই সময় চেষ্টা করলাম যে স্কুল শব্দটার পরিবর্তে একটা বাংলা শব্দ তৈরি করতে, নাম দিলাম বিদ্যালয়, তাই তো? বিদ্যালয় বাংলা শব্দ। কিন্তু বলো, আমরা বিদ্যালয় শব্দটা বেশি ব্যবহার করি না স্কুল শব্দটা বেশি ব্যবহার করি? স্কুল শব্দটা বেশি ব্যবহার করি, এবং স্কুল শব্দটা সহজ করে উচ্চারণ করার জন্য আমরা সামনে একটা ই লাগিয়ে দিই। অনেক সময় স্কুল না বলে অনেক সময় স্কুল বলি, তবে শব্দটা ইংরেজি শব্দ। তাহলে সবচেয়ে বেশি তারপরে হলো ইংরেজি শব্দ। এখন এর বাইরেও আরো কিছু শব্দ আমাদের অন্যান্য ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, সেগুলোও কিন্তু মূলত ইংরেজের হাত ধরেই এসেছে। যেমন ধরো চীনা ভাষার শব্দ, এই যে চা, চিনি, লিচু, এই শব্দগুলো হচ্ছে চীনা ভাষার শব্দ। তো আগে আমরা চা খেতাম না, আগে আমাদের বাংলায় চা খাওয়ার প্রচলন ছিল না। মানুষ সকালে উঠতো, উঠে পরে এক জামবাটি মুড়ি আর এক সের দুধ ভালো করে খেয়ে নিত, খেয়ে নিয়ে কাজে বেরিয়ে যেত। আবার বেলা 10টা-11টার সময় মুড়ি, তার সঙ্গে আরো হয়তো কিছু, মূলত জল, এটাই, তার সঙ্গে গুড় ফুড় ইত্যাদি দিয়ে খেয়ে নিত। এইভাবে আমাদের চলতো। চাটা, আমাদের চায়ের নেশাটা ধরালো ইংরেজরা। কিন্তু ইংরেজরা আমাদের দেশে আসার পর তারা চায়ের সন্ধান পেল চীন থেকে। চীনে সেটাকে চা বলা হয়, চীনে বলা হয় চা। এবার ইংরেজরা আমাদের দার্জিলিংয়ে দেখলো এইখানটায় উপযুক্ত পরিবেশ আছে, এখানে চা বাগান করা যেতে পারে, প্রচুর টাকা প্রফিট করতে পারবো। আর ওরা আমাদেরকে আস্তে আস্তে চায়ের নেশাটা ধরালো। আজ এমন হয়ে গেছে যে প্রত্যেকটি ঘরে সকালবেলায় চা হবে, ঠিক আছে? তাহলে চা, চিনি, লিচু ইত্যাদি যে শব্দগুলো, এগুলো হচ্ছে চীনা ভাষা থেকে এসেছে। আচ্ছা, ইংরেজরাই আমাদের দেশে নিয়ে এসেছিল জাপান থেকে রিক্সা।
ঠিক আছে, রিক্সাটা জাপানি জিনিস, ওটার নামটাও জাপানি রিক্সা, ইংরেজরাও এর কোনো নাম দিতে পারেনি, আমরা সরাসরি ইংরেজদের কাছ থেকে ওটা ওই নামটাই নিয়ে নিয়েছি। তাহলে চীন থেকে শব্দ এলো, জাপান থেকে শব্দ এলো, আর আছে তোমার কিছু পর্তুগিজ শব্দ আছে, পর্তুগিজ শব্দ আছে, এটারও পিছনে একটা ইতিহাস আছে। তোমাদের ইতিহাসে পড়ানো হয়েছে ভাস্কো ডা গামা প্রথম কালিকট বন্দরে এসে হাজির হন, তারপরে কি করলেন, এসে পরে শুরু করে দিলেন অত্যাচার, মানুষ মারতে শুরু করলেন, হয় খ্রিস্টান হও নাহলে মরো। এরপর পর্তুগিজরা গোয়াতে উপনিবেশ স্থাপন করলো, মানে ইংরেজরা যেমন সারা ভারতে উপনিবেশ স্থাপন করেছিল, সেরকম ফরাসিদের উপনিবেশ ছিল চন্দননগরের পন্ডিচেরি, আর এদের উপনিবেশ ছিল, পর্তুগিজদের উপনিবেশ ছিল গোয়া, গোয়া দমন দিউ, এই জায়গাগুলো ছিল পর্তুগিজদের উপনিবেশ। তো ওদের সাথে লেনদেন তো হতো সেই সময়, ওরা তো বাণিজ্য করতে এসেছিল, তো ফলে ওদের সঙ্গে লেনদেনের ফলে ওদের কিছু শব্দ ইংরেজদের কাছে চলে যায়, আর তাদের মাধ্যমে আমাদের কাছে আসে। আর পর্তুগিজরা এত বাঁদর ছিল, এত বদমাইশ ছিল, এই যে আমাদের বঙ্গোপসাগরে ওই পর্তুগিজরা জলদস্যুর কাজ করত, আর মায়ানমার, এখন যেটা মায়ানমার বলে ব্রহ্মদেশ, বার্মা, সেখানকার যে আরাকানে যারা বসবাস করত মগ, তারাও জলদস্যুতা করত। ঠিক আছে, এক ছিল পর্তুগিজ হারমগ, আর এক মগ জলদস্যু। ফলে আরাকান থেকে কিছু বর্মী শব্দ, বা তখন তো ব্রহ্মদেশ নাম ছিল বর্মা, কিছু বর্মী শব্দ আমাদের এখানে ঢুকলো, আর পর্তুগিজ ভাষা থেকে কিছু পর্তুগিজ শব্দ আমাদের এখানে ঢুকলো। তোমাদের পলাশির যুদ্ধ মনে আছে? পলাশির যুদ্ধে সিরাজের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়, তাই তো? কলকাতায় তখন ইংরেজরা ঘাঁটি তৈরি করেছে, ঠিক তার পাশে চন্দননগরে কার ঘাঁটি তৈরি করেছিল? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, তো তাদের মাধ্যমে কিছু ফরাসি শব্দ আমাদের দেশে, মানে আমাদের বাংলা ভাষায় ঢুকে পড়ে। দেখো, এটা ফার্সি, পারস্য দেশের শব্দ, এটা ফরাসি, ফ্রান্সের শব্দ, কিছু ঢুকে পড়ে। তো এরকম আরো অনেক দেশের থেকে বণিকরা বাণিজ্য করতে আমাদের দেশে এসেছিল। বণিক না, বণিক সংস্থা, প্রত্যেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল ভারতবর্ষে বাণিজ্য করার জন্য। এদের মধ্যে ওলন্দাজরা ছিল, মানে যাদের নেদারল্যান্ডসে ঘর, হল্যান্ডে ঘর। তো সেই কিছু ওলন্দাজ শব্দ আমাদের এতে এসেছে, বাংলায় ঢুকেছে। ডেনমার্ক থেকে যারা এসেছিল তাদের মাধ্যমে কিছু ডেনমার্ক শব্দ আমাদের এতে ঢুকেছে, এগুলো হলো বিদেশি শব্দ। ঠিক একইভাবে অন্যান্য ভারতীয় ভাষা থেকেও কিছু শব্দ আমাদের এখানে ঢুকেছে, যার এক নম্বরের নামটা করতে পারে হিন্দি। এখন আমরা অনেক হিন্দি শব্দ কিন্তু মাঝে মাঝে ব্যবহার করি। আর কি আছে? গুজরাটি, ইত্যাদি আরো অনেক ভারতীয় ভাষার শব্দ ঢুকেছে। তাহলে মূল কথা যেটা, যে আগন্তুক শব্দ দু রকমের হতে পারে। এক, কোন বিদেশি ভাষা থেকে এসেছে, কোন কোন বিদেশি ভাষা থেকে আসা সম্ভব এবং আমাদের বাংলা ভাষায় এসেছে সেটা চর্চা করলাম। তারপরে অন্যান্য ভারতীয় ভাষা থেকেও কিভাবে আসে সেটা চর্চা করলাম। আমরা যদি হিন্দি সিনেমা না দেখতাম, হিন্দি খবর না দেখতাম, পশ্চিমবাংলার বাইরে বেরোতাম না, তাহলে হিন্দি শব্দগুলো বা গুজরাটি শব্দগুলো আমাদের
বাংলা ভাষায় আসতো না। কিন্তু এখন দেখবে তোমরা প্রচুর ছেলে মেয়ে, মেয়েরা নয় ছেলেরা, মেয়েদের সংখ্যাটা কম, মেয়েরা মূলত নার্সিং শিখতে ব্যাঙ্গালোরে যাচ্ছে, তাই তো। আর ছেলেরা কাজকর্মের ধান্দায় সারা ভারতে ছড়িয়ে পড়ছে। তোমাদের এখান থেকে অনেকে কেরল যায়, অনেকে ছত্তিশগড় যায়, এখন উড়িষ্যা পর্যন্ত যাচ্ছে। তাহলে একটা রাজ্যের ছেলে অন্য রাজ্যের লোকের সঙ্গে কথা বলবে কি ভাষা? আমি কেরল যাচ্ছি, কেরলের ভাষা আমি বুঝি না, ওরা আমার বাংলা ভাষা বোঝে না। তাহলে আমার রাস্তা হচ্ছে দুটো, হয় ইংরেজিতে কথা বলো, নয় হিন্দিতে কথা বলো, তাই তো। তো ইংরেজি আমি নাও জানতে পারি, বিভিন্ন ধরনের কাজ আছে। তো আজকে ছেলেরা মজুর খাটতেও কেরল যাচ্ছে কিনা, তারা ইংরেজি ভালো জানে না, তারা হিন্দিতে কথা বলছে। আর ওরাও দেখছে যে এদের সঙ্গে আমাদের ভাষায় কথা বললে, মালায়ালাম ভাষায় কথা বললে এরা বুঝতে পারবে না, ইংরেজিও এরা জানে না, তাহলে হিন্দিতে কথা বলে। তাহলে এই যে ওদের সঙ্গে আমাদের কমিউনিকেশনটা হচ্ছে, যোগাযোগটা হচ্ছে হিন্দিতে। তো এইভাবে হিন্দি শব্দগুলো এসেছে। আর গুজরাটি শব্দটা আসার পিছনে কারণ হচ্ছে এক এবং একমাত্র গান্ধীজি। ঠিক আছে, গান্ধীজির প্রভাব ছিল সারা ভারতবর্ষে ব্যাপক। তো গান্ধীজি কিছু শব্দ যেগুলো ব্যবহার করতেন, সেই শব্দগুলো আমরা কিন্তু একেবারে ওই গুজরাটি যেরকম শব্দ সেইভাবেই আমরা বাংলায় গ্রহণ করে নিয়েছি। এবারে দেখা যাক যে আমাদের সবচাইতে বেশি কোন বিদেশি শব্দ আমাদের বাংলায় ঢুকেছে। কোনটাকে আগে রাখবো কোনটাকে পরে রাখবো বুঝতে পারছি। আরবি আর ফার্সি শব্দ সবচাইতে বেশি ঢুকেছে। আরবি বেশি ঢুকেছে না ফার্সি বেশি ঢুকেছে এটা বলতে পারবো না, কিন্তু মোটামুটি আমার যেটা ধারণা আরবি শব্দই ফার্সির তুলনায় একটুকু বেশি আমাদের বাংলা ভাষায় ঢুকেছে। তো আরবি শব্দ কয়েকটা বলছি, তোমরা বুঝতেই পারবে না যে এটা আরবি শব্দ, এটা এত বেশি আমরা ব্যবহার করি। হাওয়া, কখনো মনে হয় যে এটা কোনো বিদেশি শব্দ? প্রচুর পরিমাণে তো আমরা ব্যবহার করি। আমরা বাতাস যতটা ব্যবহার করি, হাওয়া তার চাইতে বেশি ব্যবহার করি। তাহলে আমরা এখন আরবি শব্দ কতগুলোকে চিনতে শিখি। দেখো, আসলে এই শব্দগুলো কিন্তু তোমাদেরকে চিনে রাখতে হবে। পরীক্ষায় এলে এগুলো দেখে কি বোঝা যায়, মানে শব্দগুলোর মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য আছে কি যেগুলো দেখে বোঝা যাবে যে এটা আরবি বা ফার্সি? এরকম কোনো বৈশিষ্ট্য নেই। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে চিনে রাখতে হবে। আরবি শব্দ মতলব, দেখো এটাও মনেই হয় না যে এটা বিদেশি কোনো শব্দ। কি মতলব আসছে কে জানে, এটা তো আমরা খুব বেশি ব্যবহার করি। তাহলে হাওয়া, মতলব, আরবি আরবি, আচ্ছা হ্যাঁ এইটা লিখতে ভুলে গেলাম। আরবি শব্দ হচ্ছে, মনে রাখবে আরবি কিন্তু মুসলমানদের ধর্মীয় ভাষা। যেমন আমাদের ধর্মীয় ভাষা হচ্ছে সংস্কৃত, তাই তো। আমাদের পুজো ভাষা সব কি ভাষায় করা হয়? সংস্কৃত ভাষায় করা হয়। আর আরবিরা ঈশ্বরকে মুসলমানরা ঈশ্বরকে ডাকে আরবি ভাষা। তাদের যে ঈশ্বর যার নাম আল্লাহ। আচ্ছা, এরপরে কোর্ট কাছারি সংক্রান্ত যেসব শব্দগুলো আছে, এগুলো মোটামুটি অনেকগুলোই আরবি ভাষার শব্দ।
আসামি। আসামি মানে কি? যে কোনো অপরাধ করেছে ধরে নিয়ে পুলিশ যাকে ধরে নিয়ে কোর্টে নিয়ে যায়। আর ফরিয়াদি আসামি হচ্ছে অন্যায় করে, আর ফরিয়াদি মানে যার উপরে অন্যায় করা হয়েছে। আমি তো কোর্টে যেতে পারি, আমার উপরে অন্যায় করেছে, আমার জমি কেউ দখল করে নিয়েছে, আমি কোর্টে যেতে পারি। তো আমি যখন কোর্টে যাব তখন আমি হবো ফরিয়াদি। আর আমি লোকের জমি দখল করে নিয়েছি আর সে আমার বিরুদ্ধে কেস করেছে, তখন আমি হয়ে যাব আসামি। ঠিক আছে? আচ্ছা, আইন। আমি কি বললাম? আইন, আদালত, কোর্ট কাছারি সংক্রান্ত শব্দগুলো হচ্ছে আরবি শব্দ। আইন, তাহলে আইন যদি থাকে তাহলে আদালতও থাকবে। না, আইনটা প্রয়োগ হবে কোথায়? আইন অনুযায়ী বিচারটা হবে কোথায়? তাহলে আইন, আদালত, আসামি, ফরিয়াদি, এই শব্দগুলো যত কোর্ট কাছারি সংক্রান্ত শব্দ, এগুলো সবই হচ্ছে আরবি শব্দ। এবারে ধরো এই যে সঞ্জয় রায়, নামটা শুনেছ? বলছে ওর নাকি মৃত্যুদণ্ড দিতে হবে। তো যদি মৃত্যুদণ্ড দিতে হয়, ওকে মৃত্যুদণ্ড কে দেবে? মানে মৃত্যুদণ্ড বিচারক দেবে। সেটা কার্যকরী কে করবে? যে কার্যকরী করবে তাকে বলা হয় জল্লাদ। জল্লাদ মানে যে মানুষকে রাজার আদেশে হত্যা করে তাকে বলা হয় জল্লাদ। আচ্ছা, এরপরে কি বললাম? আরবিটা হচ্ছে মুসলমানের ভাষা। তাহলে মুসলমানরা তাদের ভগবানকে ডাকে আরবি ভাষায়। তো আরবি ভাষায় তাদের ভগবানের নাম কি? আল্লাহ। আল্লাহ বলতে পারো বা আল্লাহ বলতে পারো। ঠিক আছে? এর আবার আরেকটা নাম আছে, খুদা বা খোদা। এখান থেকে বাংলাদেশে রেডিও শুনতে পাওয়া যায়। ঠিক আছে? তো যখন বাংলাদেশে রেডিওর অনুষ্ঠান শুনতাম, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর বলতো খোদা হাফেজ। ঠিক আছে? আর পাকিস্তানি রেডিওর বাংলা বিভাগ থেকে যখন শুনতাম, ওরা বলতো আল্লাহ হাফেজ। একই মানে বিদায়ের সময় ওরা ভগবানের নাম নিয়ে বলছে। ঠিক আছে, পরে দেখা হবে, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ, এই খোদা হাফেজ। ঠিক আছে, মানে বুঝলাম, শেষ হয়ে গেল অনুষ্ঠান। আর পাকিস্তানি টিভিতে ওইটাই বলা হতো, পাকিস্তানি রেডিওতে ওইটাই বলা হতো, আল্লাহ হাফেজ। আচ্ছা, তাহলে আল্লাহ যদি থাকে তাহলে আল্লাহর বিরোধী একজন থাকবে। আল্লাহ থাকলে যেমন অন্ধকার থাকে, আল্লাহ থাকলে শয়তানও থাকবে। আল্লাহ মানে যদি ভগবান ধরি, তাহলে ভগবান ভালো কাজ করতে চায়, আর শয়তানের কাজ হচ্ছে ক্ষতি করা। সে সবসময় মানুষকে খারাপ কাজ করাতে চায়। আচ্ছা, আদালত রায় দেয় তো নাকি? সেটা কি বলি? হুকুম। এটা আরবি শব্দ। তাহলে হুকুম করলে সেই হুকুমকে তামিল করতে হয়, মানে কি মেনে চলতে হয়। এটাও আরবি শব্দ। বোঝা যাচ্ছে? কিন্তু আমি কি করবো? সব আরবি শব্দগুলো লিখে দেবো? কোনো লাভ নেই, মনে থাকবে না। তোমাদের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আজকে বাড়ি গিয়ে আধ ঘন্টায় ছাড়া 10 বার এই যে আরবি শব্দের যে তালিকাটি আছে এইটি পড়বে।
আধ ঘন্টা ঝাড়া ঝাড়া 10 বার। প্রথমেই 10 বার পড়লে মনে থাকবে না। একটু খেলাম, খাওয়ার পর একটু হজম হলো, তারপর আবার খাবো, আবার একটু হজম হলো, ঠিক আছে? তাহলে মনে থেকে যাবে। আজকে শুধু আরবিটা হোক, এরপরে যে ফার্সি আছে ফার্সিটাই যাবো না, কারণ তাহলে কি হবে, আরবি আর ফার্সি তোমাদের মধ্যে গন্ডগোল হয়ে যাবে, একটা আরেকটার সঙ্গে ঝগড়া করবে। তো আমরা তার চাইতে পারবো যেটা সবচেয়ে সহজ সেইটাই যাই। বিদেশি ভাষাগুলোর মধ্যে কোনটা আমাদের কাছে সবচেয়ে, মানে বিদেশি ভাষার শব্দগুলোর মধ্যে কোন ভাষার শব্দগুলো আমাদের কাছে সবচেয়ে সহজ মনে হয়? তাই তো? কেন সহজ মনে হয়? কেন সহজ মনে হয়? কারণ এগুলো আমরা বেশি ব্যবহার করি। পেন, আমরা কলম বলি না এখন, আর আগে কলম বলতাম, এখন পেন বলি। কি বলি? ডট পেন। কি বলি কিনা? এরকমও বলি, বল পেন। যেটা বল পেন সেটাই ডট পেন। হ্যাঁ, আগে আমরা ব্যবহার করতাম ফাউন্টেন পেন। ঠিক আছে? আচ্ছা, তোরা এখন ব্যবহার করিস কি? কি শব্দ ইংরেজি বটে কিনা এগুলো? আর কি ব্যবহার করো? মোবাইল কি ইংরেজি বটে কিনা? কি ধর কি ভাষা শব্দ? ইংরেজি ভাষা শব্দ। আগে দুজন পাশাপাশি বসে গল্প করতাম, এখন দূর থেকে ফোনের মাধ্যমে কি করি? চ্যাট চ্যাট করি। আগে খবর পাঠাতাম চিঠি লিখে, এখন কি করি? মেসেজ করি। কেউ কেউ রিল বানায়, অনেকে ভিডিও করে। কি ভাষা শব্দ? ইংরেজি ভাষার শব্দ। এটা কি? বোতল কোন ভাষার শব্দ? ইংরেজি ভাষার শব্দ। বটলটা উচ্চারণ করতে একটু কঠিন হয়, বটলটা উচ্চারণ করে একটু কঠিন হয়, ওই যে সহজ করে দিয়েছি, ইংরেজিটাকেই সহজ করে দিয়েছি। মানে আমরা বলতে পারি ইংরেজি অর্থ তৎসম। ঠিক আছে? ইংরেজিটাকে ও বলুক পর্তুগিজ, বইয়ে লেখা থাক। দুনিয়া সব জায়গাতে দেখছি বটল হচ্ছে ইংরেজি শব্দ, আর বইয়ে পর্তুগিজ লেখা আছে, পর্তুগিজ হতে পারে। পর্তুগিজের কাছে ধার করে দিল ইংরেজিরা। ঠিক আছে, তারপরে বলছে এটা আমাদের নিজস্ব শব্দ, নিজের সম্পত্তি, আর আমরা ইংরেজের কাছ থেকে ওদের সম্পত্তি হিসেবে পেয়েছি। ঠিক আছে? তো এরকম তোমরা যদি প্রত্যেককে বলি, তোমরা প্রত্যেকে অন্ততপক্ষে 2 মিনিট চিন্তা করে 10টা করে ইংরেজি শব্দ তোমরা কিন্তু বলতে পারবে। যেমন যে জায়গাটায় বসে আছো সেটা হচ্ছে বেঞ্চ, আমার ভিডিও ক্যামেরাটা যে জায়গায় রাখা আছে সেটা হচ্ছে টেবিল, আমার যেখানটায় বসার কথা সেটা হচ্ছে চেয়ার, মাথার উপরে যেটা ঘুরছে সেটা হচ্ছে ফ্যান। ঠিক আছে? ওখানে যেটা লাগানোর কথা ছিল ওটা হচ্ছে বাল্ব। তাই তো? বলো তাহলে কতগুলো? আচ্ছা, আমি যেটা লিখছি এটা হচ্ছে চক, আর যেখানে লিখছি এটা হচ্ছে ব্ল্যাকবোর্ড। বলো কতগুলো ইংরেজি শব্দ? তোমরা প্রত্যেকেই দেখবে যে আমাদের প্রচুর পরিমাণে আমরা ইংরেজি শব্দ ব্যবহার করি। ঠিক আছে?
তাহলে আজকে আমরা দুই ধরনের শব্দ জানলাম। আগন্তুক শব্দের দুই ধরনের, আগন্তুকের মধ্যে যারা বিদেশি তাদের মধ্যে ইংরেজি শব্দটা করলাম, আর তার আগে আরবি শব্দটা করলাম। আর তোমাদেরকে যে কাজটা দিলাম এটা কিন্তু কঠিন কাজ, 8 ঘন্টা পর পর ওষুধ খেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে পুরোটা তোমাদের হজম হয়ে যাবে।